স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস। নারীর প্রতি বৈষম্য অন্যায়ের ঘটনা ঘটছে প্রায়। রাষ্ট্র সমাজে নারীর ক্ষমতায়নে অগ্রগতি যেমন আছে তেমনি রয়েছে সংকট। এসব নিয়ে আজকে আলোচনা নারী 2017। কথা বলতে স্টুডিওতে আছেন মনোবিদ ডক্টর মেহতাব খানম, আছেন আলোকচিত্র শিল্পী ও অ্যাক্টিভিস্ট তসলিমা আক্তার, এবং একটু পরে আমাদের সাথে যোগ দিচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। স্বাগত আপনাদের। মেহতাব আপা, আপনি প্রথমেই যেটি বলছিলেন যে আজকে আমরা এখানে যাদের ডেকেছি তারা সবাই নারী কিনা, এটি একটি, আমি দর্শকদেরও বলতে চাই, একটি কোইন্সিডেন্ট। আসলে আমরা তিন জায়গা থেকে, সরকারের পক্ষ থেকে এবং মানবিক থেকে এবং দেখতে চেয়েছি নারী ব্যাপারটি আসলে আমাদের প্রথমে মাথা ছিল না, খেয়াল করা উচিত ছিল। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। আমি ডক্টর মেহতাব খানম আপনার কাছে জানতে চাইবো যে 2017 সালে এসে আমি যদি একটু মননের দিকে বা মনের দিকে জানতে চাই যে সমাজ আমরা কিভাবে মেয়েদের দেখছে, মেয়েরা মেয়েদের কিভাবে দেখছে, সমাজ মেয়েদের কিভাবে দেখছে, পুরুষ মেয়েদের কিভাবে দেখছে, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি একটু বলেন। ধন্যবাদ খালেদ। আসলে আমি একটু প্রতিবাদ করেছি এখানে এসেই, কারণ আমার কাছে মনে হচ্ছে যে নারীরাই শুধু নারীদের কথা বলবে, পুরুষরা কি বলেন নারীদের কথা সেটাও শোনা দরকার, দর্শকদের সেটাও শোনা দরকার ছিল। আজকে একটা সুযোগ ছিল, আমরা নারী পুরুষ মিলেই পুরো ব্যাপারটাকে একটা অ্যানালাইজ করতে পারতাম। ওকে, যাই হোক, এখন আমার কাছে কথা, আমার একটা জিনিস কালকে থেকে খুব মনে পড়ছে যে মানে আমরা আন্তর্জাতিক নারী দিবস সেই কবে শুরু হয়েছিল, ওর সাথে প্রোগ্রামের আগে আলাপ করছিলাম, আমি দেখছিলাম যে অনেক আগে থেকেই নারীরা তাদের অধিকার নিয়ে লড়ছেন। তো এই এখন 2017-তে এসেও যে নারীরা এখনো আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করছি, সেখানেও আমি একটু প্রশ্ন মাথায় কাজ করছিল যে আমরা কি এখনো নারী পুরুষের বিভেদটা এভাবে তুলে ধরছি, যে পুরুষ দিবস কিন্তু হয় না, তাহলে নারী দিবস মানে হচ্ছে যে নারীরা কোথাও একটু তলায় রয়েছেন, যার জন্য এদের জন্য একটা দিবস পালন করতে হবে, তাই না? কিন্তু তাহলে যদি সমান অধিকার হতো, পুরুষ দিবস তো থাকতো। আমরা যখন নারী নির্যাতনের কথা বলি, অনেক পুরুষ আমাদেরকে বলেন যে আমাদের নির্যাতনের কথাটা বলেন না কেন, আমরাও তো নির্যাতিত হচ্ছি। তা আমার উত্তর থাকে যে আসলে যে যত সংখ্যায় নারীরা নির্যাতিত হচ্ছেন সেই সংখ্যাটা পুরুষের ক্ষেত্রে কম, যার জন্য আমরা হয়তো নারীদের নির্যাতনের কথা বলি। কিন্তু এখন পর্যন্ত আন্তর্জাতিক নারী দিবস প্রতিপালনের পেছনে নারীদেরকে আসলে খুব আমরা মহিমান্বিত করছি, নাকি তারা সমাজে একটু নিচু স্তরে রয়েছেন সেটা তুলে ধরছি, সেটা নিয়ে একটু প্রশ্ন আসছিল আমার মাথায়। আমার মনে হয় এখন আমাদের বোধহয় মানুষের সংজ্ঞাটা নারী পুরুষ আলাদা করে, প্রথমে আমরা তো সবাই মানুষ, এই মানুষের জায়গাটা বোধহয় আরো সংজ্ঞায়িত হওয়া দরকার, আরো বোঝা দরকার যে মানুষ বলতে আমরা প্রথমে কি বুঝি, তারপর তো নারী পুরুষ। জাস্ট এই জায়গাটা আমার যেহেতু কালকে থেকে আমাকে ভাবাচ্ছে। আর যেটা প্রশ্ন ছিল যে নারীরা নারীদের কিভাবে দেখছে, সমাজ নারীদের কিভাবে দেখছে, আর এটা ছিল পুরুষ নারীকে কিভাবে দেখছে। আমি নারীরা নারীদের কিভাবে দেখছে আর সমাজ কিভাবে দেখছে দুটো একসাথে মিলিয়ে বলি। যেটা হচ্ছে যে আমি তো কাজ করি একেবারে মনের জায়গাটা নিয়ে মেয়েদের, তখন আমি দেখছি যে মেয়েরা কোথায় যেন আটকে রয়েছে, তাদের আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ, এটা যতটা উল্লেখযোগ্যভাবে বাড়ার কথা ছিল এই 2017-তে এসে, আমি কিন্তু ভীষণ হতাশ বোধ করি যখন একটি মেয়ে, একটি উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে আসা একটি মেয়ে, শিক্ষিত একটি মেয়ে যখন বলে যে আমাকে ও ভীষণ মারে, নির্যাতন করে, মানসিক এবং শারীরিক দুভাবেই নির্যাতিত হচ্ছি আমি, কিন্তু ওকে আমি খুব ভালোবাসি, ওকে আমি খুব পছন্দ করি। আমি খুব হোঁচট খাই এই কথাটা শুনলে, যে এটা কোথা থেকে আসছে, কোন জায়গা থেকে, মননের কোন জায়গা থেকে উঠে আসছে, যে একই সাথে আমি অমর্যাদার মধ্যে রয়েছি ভীষণভাবে, আমার মানসিক যে বাউন্ডারি আছে সেটা ক্রস করা হচ্ছে, আমি পছন্দ করছি না, আমাকে নানান কথা বলে ছোট করা হচ্ছে, আমার শারীরিক বাউন্ডারিটাও ক্রসড হচ্ছে, কিন্তু আমি তাকে ভালোবাসছি। এই ভালোবাসাটা কি আসলে ভালোবাসা, নাকি তার নির্ভরশীলতা থেকে কথাটা বলছে? এই যে নারীদের নির্ভরশীল করে আমরা বড় করছি সমাজে, এখানে বোধহয় একটা বড় প্রশ্ন এসে যাচ্ছে, তাহলে নারীদের কি বেড়ে ওঠার মধ্যে সমস্যা হচ্ছে? সমাজ তাদেরকে বা তাদের ঘরে তারা অভ্যন্তরে যেভাবে বেড়ে উঠছেন, সেখানে তাদেরকে যে মেসেজগুলো আমরা দিচ্ছি সেই মেসেজগুলো কি ঠিক আছে কিনা? আমি জাস্ট 2-1 দিন আগের একটা অভিজ্ঞতার কথা বলি। একজন আমাকে বলছিলেন যে তার মা তাকে মেসেজ দিয়েছেন, তুমি যখন শ্বশুর বাড়িতে যাবে তোমার অনেক কিছু নিয়ে কষ্ট হবে আমি জানি, তুমি এমনভাবে দীর্ঘশ্বাস যদি তোমার ফেলতে হয়, এমনভাবে দীর্ঘশ্বাসটা ফেলবে যে তুমি নিজের শ্বাসের শব্দটা নিজে শুনতে না পাও।
অন্য কারো শোনা দূরে থাক, মানে তোমার শ্বাসটাও তুমি শুনতে পাবে না, এমন করে শ্বাসটা ফেলবে। আমাদের বাবা মারা কি কিউট না? ভীষণই কঠিন একটা জায়গা। আরেকটা যেটা হচ্ছে যে আমি খুব শুনি আপা স্বামী তো মারতেই পারে, আপা, এটা অবশ্য একদম নিম্নবিত্তদের কাছ থেকে শোনা কথা। আমি উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্তদের মেয়েদের মুখে থেকে শুনেছি মেয়েদের বিয়ে একবারই হয়, হ্যাঁ, স্বামী তো সবকিছু জীবনে। তো এই যে আমরা এই ধরনের মেসেজগুলো যে ওদের মাথায় ঢুকিয়ে দিচ্ছি খুব ছোটবেলায়, এই বাড়িটা তোমার নয়, তোমাকে অন্য কোথাও যেতে হবে, তো এই যে আমরা ছোট্টবেলা থেকে ওদের মননের মধ্যে জিনিসটা ঢুকিয়ে দিচ্ছি, এই মেয়েগুলো কিন্তু খুব আত্মমর্যাদা বোধের অভাবে ভুগছে। পুরুষরা কিরকম দেখছে বাংলাদেশে সেটা যদি বলি, সেখানে আমি বলবো যে আমি কিছুদিন আগে 2-3 দিন আগের একটি পত্রিকায়, বাংলা একটি পত্রিকায় বেরিয়েছে যে 72% মহিলা তারা কিন্তু বলছে না, তারা গৃহের অভ্যন্তরে নানানভাবে নির্যাতিত হচ্ছে, তারা সেটা লুকিয়ে রাখছে। প্রশ্ন আসছে যে এটা কাদের দ্বারা নির্যাতিত হচ্ছে? নিশ্চয়ই পুরুষের দ্বারা, এবং সেটা তারা বলছে না কেন? সেই প্রশ্নটার মধ্যে আমরা শুধু জরিপগুলো না করে আমাদের বোধহয় এই পুরুষের মানসিকতার জায়গাটাও একটু এক্সপ্লোর করা দরকার, যে এরা কেন নির্যাতিত হচ্ছেন, কার ভয়ে তারা বলছেন না, তারা কাকে ভয় পাচ্ছেন। তো সেখানেও নারীদের মর্যাদার জায়গাটাতে নিশ্চয়ই প্রবলেম আছে, যার জন্য তারা বলতে পারছেন না। সেটা পুরুষরা নিশ্চয়ই, আমি সব পুরুষদেরকে দোষারোপ করব না, সমাজে অনেক ভালো মানে এই যারা পুরুষ বলে আমরা যাদেরকে আখ্যায়িত করছি তারা অনেক ভালো মানুষ সমাজে রয়েছেন, কিন্তু কোথাও না কোথাও এই যে পুরুষতন্ত্রটা আমরা লালন করছি, ধারণ করছি, যার জন্য আমরা হয়তো নিজেরাও বলতে পারছি না। ওকে, এই পর্যায়ে আমরা একটু আবার তাসলিমা আক্তারের কাছে যাচ্ছি। তাসলিমা আপা, আপনার কাছে কি মনে হয় যে আমরা কিন্তু নারীদের নানা রকম সাফল্য দেখছি 2017 সালে এসে, নানা ধরনের কিছু দেখছি, যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট, সব কয়জন নারী পাইলট থেকে শুরু করে যারা যারা আছেন সবাই নারী এটি করবেন, ক্রীড়া ক্ষেত্রে আমাদের মেয়েরা আসলে অনেক সাফল্য নিয়ে আসছে। আপনার কাছে কি মনে হয় 2017-তে আসলে আমরা কোথায় দাঁড়িয়েছে? পোশাক শিল্প তো ওদের মানে অবদানটা আছে। আসলে প্রথমেই স্মরণ করতে চাই যারা আসলে নারী দিবসের সূত্রপাত ঘটিয়েছিল। আপনি জানেন যে 1857 সালে নিউ ইয়র্কের সুচ কারখানার পোশাক শ্রমিকরা মজুরির দাবি, কর্মঘণ্টা, মাতৃত্বকালীন ছুটি, এই বিষয়গুলো নিয়ে একটা প্রতিবাদ করেছিল, এবং সেই প্রতিবাদে ভীষণ রকম পুলিশি নির্যাতন হয়েছিল, এবং তার পরবর্তীতে 1911 সাল থেকে এটা পালিত হতে থাকে যে সারা দুনিয়াতে নারীর অধিকার নিয়ে আলোচনা, পর্যালোচনা, লড়াইয়ের জায়গা থেকে। তো সেই দিনটাকে আমি ভীষণভাবে স্মরণ করতে চাই, এবং আজকের সময়ে এসে আমাদের যে প্রতিদিন সকালবেলা যে শ্রমিকদেরকে দেখি কারখানা যায়, তরুণ নারী শ্রমিকরা যারা এই শিল্প কারখানার প্রায় 40 ভাগ, এবং নতুন শ্রম বাজারে এরা যুক্ত হয়েছে, তাদেরকেও আমি ভীষণভাবে স্মরণ করতে চাই আজকে, যারা সংগ্রাম করে আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখছে। আর যেই কথা আপনি বলছিলেন যে 2017-তে এসে আজকের সময় আমরা অনেক জায়গায় হয়তো নারীর সাফল্য দেখছি, কিন্তু পুরো বিষয়টা কোন জায়গায়? আমার কাছে মনে হয় যে একদিকে তো শ্রমজীবী নারীরা বাজারে যুক্ত হয়েছে, মধ্যবিত্ত নারীরা অনেক বেশি অর্থনৈতিক কাজের মধ্যে যুক্ত হয়, নারী প্রসঙ্গটা অনেক বেশি সামনে এসছে, অনেক জায়গায় আমরা অনেক নারীদেরকে সাফল্যের জায়গায় দেখছি, কিন্তু নারীর যে পরিচয়টা, সেটা যেটা মাহাতাব আপা বললেন, এটার সাথে আমি অনেক জায়গায় একমত। নারীর পরিচয়টাকে কিন্তু আমরা মানুষ হিসেবে, নাগরিক হিসেবে বা একটা স্বাধীন সত্তা হিসেবে পরিচয়ের থেকে সমাজ একটা পরিচয় তৈরি করেছে। নারী হচ্ছে মা, নারী হচ্ছে স্ত্রী, নারী হচ্ছে ভোগ্যপণ্য। তো আমি নিজেও ছোটবেলা বড় হয়েছিলাম যখন শুনতাম যে মার জাত হচ্ছে নারী, বা নেপোলিয়ান বলেছিলেন একটা শিক্ষিত মা শিক্ষিত জাতি উপহার দিতে পারে। এখন আমি ভীষণ ভারাক্রান্ত বোধ করি যখন নেপোলিয়ানের কথাটা মনে হয়, কারণ আমি একই সাথে নেতৃত্ব দিতে চাই, আমি অর্থনীতিবিদ হতে চাই, আমি বিজ্ঞানী হতে চাই, ফলে সেই সুযোগটা সমাজ কতটুকু রেখেছে সেটা একটা প্রশ্নের বিষয়। আমার মনে হয় যে নারীরা এই, আমারও কিন্তু এগুলো হাসি পায়, একজন মেয়ের নাকি সবচেয়ে বড় পরিচয় সে মা, মানে কিরকম, এবং সেটার জন্য মা হিসেবে হ্যাঁ, মানে কিরকম শৃঙ্খলে তাকে বন্দী করা। আমাদের যারা মা, তারা তো আসলে সমাজের মধ্যে এই উৎপাদনের কাজটা করেন এবং দক্ষ জনগোষ্ঠী সরবরাহের কাজ করেন, কিন্তু এই মাকেও কিন্তু আমরা মানে নানাভাবে খাটো করারই চেষ্টা করি। মার যে সেলুটটা পাওয়ার কথা ছিল, মানে সমাজের বা রাষ্ট্রের যে বিশেষ মনোযোগ পাওয়ার কথা ছিল, সেটাও কিন্তু মা পান না। এবং মাকে আমরা যখন পরিচিত করি যে এই মারা কোনো পেশায় যুক্ত না, যারা সন্তান লালন পালন করছেন, ঘর সংসার সামলাচ্ছেন, আমরা বলি তারা কিছু করেন না, তারা কিছু করে না, তারা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ করে, এবং তারা নিজেরাও বলে আমরা কিছু করি না। আমি কিছু করি না, আমি কিছু করি না। যাই হোক, আমরা আবার তাসলিমা আক্তার এবং ডক্টর মেহতাব খানম আপনাদের কাছে ফিরে আসবো। আমরা আশা করবো যে একটা বিরতি নিয়ে ফিরতে ফিরতে আমাদের মেহের আফরোজ চুমকি আপাও চলে আসবেন।
ফিরে এলাম আজকে বাংলাদেশে। ডক্টর মেহতাব খানম জানালেন আজকে রাস্তায় অনেক জট, আমাদের মন্ত্রী মহোদয় এখনো এসে পৌঁছেননি। যাই হোক, আমরা ডক্টর মেহতাব খানমের কাছ থেকে একটু জানতে চাইবো যে অনেকগুলি সাধারণ বিষয়ের পাশাপাশি অনেকগুলি টেকনিক্যাল বিষয় নিয়েও অনেকে আলোচনা করেন, যেমন নারীদের সম্পত্তির মালিকানা পাওয়া খুব কঠিন কিনা, তারপরে অনেকে বলেন যে জামানত ছাড়াই তাদের লোন দিতে হবে। এইসব বিষয় নিয়ে আপনার কোনো আলাদা চিন্তা ভাবনা আছে কিনা, যে অর্থনৈতিকভাবে নারীদের একটু এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রের আর কোনো কিছু করার দরকার কিনা, আপনি মনে করেন কিনা? না, এই যে এই আইনটা নিয়ে তো অনেক কথা হয়েছে, বাট শেষ পর্যন্ত কিছু করা যায়নি। মানে আমরা আসলে চেষ্টা করে দেখেছি, কিন্তু সামহাও মানে এন্ড অফ দ্য ডেতে গিয়ে কোথাও গিয়ে আটকে যায় জিনিসগুলো। সম্পত্তির মালিকানা নিয়ে কিন্তু বেশ চেষ্টা হয়েছে কোন একটা সময়ে, কিন্তু ধোপে টেকেনি শেষ পর্যন্ত। মানে এই জায়গাগুলোতে আসলে এটা পলিসি মেকাররাই আমার মনে হয় ভালো বলতে পারবেন, তারা কি চিন্তা করছেন। তাদের মানে বাল্যবিবাহ নিয়েও যেমন অনেক কথাবার্তা হলো, কিন্তু এগুলো আমাদের কিছু করার নেই। আমরা যে যার জায়গাতে আছি, আমার মনে হয় সেখান থেকেই সবারই চেষ্টা করা উচিত, শুধু নারীদের না, পুরুষদেরও এখানে অনেক কিছু করার আছে। আমার খুব মনে হয় যে এই যে বীজটা বুনে দেওয়া হয় ছোট্টবেলাতে, একটি মেয়ে যে আমি মেয়ে চিন্তা করে করে বড় হয়, একটি ছেলে আমি ছেলে 12 বছরের 18 বছরের মেয়েটি যখন বাইরে যাচ্ছে, 12 বছরের ভাইটিকে তার সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে যে তুমি ছোট ভাইটাকে নিয়ে যাও, একা যেও না। তাহলে 12 বছরের ছেলেটা কিন্তু ওর প্রোটেক্টর হচ্ছে 18 বছরের বোনের। তাহলে এই যে বাড়িতে যে চর্চাগুলো, সেটা থেকে বোঝা যাচ্ছে এখন যে 12 বছরের যে ছেলেটিকে আমি বড় বোনের হাত ধরে পাঠাচ্ছি বাইরে, সে কি ভাবছে যে আই এম মোর পাওয়ারফুল, তাই না? সে যখন তার মাকে দেখছে তার বাবার কাছ থেকে অতটা সম্মান পাচ্ছে না। আপা, আপনার এই কথা উদ্ধৃত করে, এটা আপনার একটা লেখায় পড়েছিলাম, আমি যখন এক জায়গায় এই কথা বলছি তখন ওরা বলছে যে এটাকে কেন এরকম বেশি ক্ষমতাবান সেরকম করে দেখা হচ্ছে। ছেলেটি তো তার এরান্ড করে দেয়, যেমন রিক্সা ডেকে আনে, তারপরে হচ্ছে যে তাকে মানে খুচরা কাজগুলি, খুঁটিনাটি কাজগুলি করে দেয়। মেয়েটি কেন করতে পারবে না সেটা? মেয়েটি অনেক সময় করতে চায়ও না, মেয়েটি একটু উঁচু জুতা পরে, যেটা আনকমফোর্টেবল টু ওয়াক। যখন তাকে রিকশা ডাকতে হবে তখন সে ওই রকম জুতাই পরবে যেটা পরে সে রিকশা ডাকতে পারবে। এরকম অনেকগুলো পুরুষতান্ত্রিক সমাজ নারীকে যেভাবে দেখতে চায়, নারী সেইভাবেই বেড়ে ওঠে। কেন সে সাইকেল চালিয়ে যেতে পারছে না এক জায়গা থেকে আরেক জায়গায়? ওই যে আড্ডাটার প্রশ্নটা আপনাকে একটু আমি বলতে চাই, সেটি আমাদের রিসার্চ টিমের সাথে আমি কথা বলছিলাম, যে পুরুষ কি যে বেড়ে ওঠার কথা আপনি বলছেন, তাতে কি নারীকে সে শত্রু ভাবে, নাকি নারীকে সে দুর্বল ভাবে, যাকে তার প্রোটেক্ট করতে হবে? নারীকে সে দুর্বল ভাবছে, নারীকে সে একটু নগণ্য ভাবছে। শুধু দুর্বল না, তার মানে তার যে সমাজের স্থানটা, সেখান থেকে নারীর স্থানটা নিচে। যেমন আমি যদি আকিকা দিয়ে শুরু করি, এখন আর করা হয় না, দুটো খাসি একটা খাসির ব্যাপার আছে। তার জন্মটাই তো ওরকম। মানে একটা মেয়ে হয়েছে বা একটা ছেলে হয়েছে, যেভাবে সেলিব্রেশন হয় একটা ছেলের অ্যারাইভাল ইন দ্য ফ্যামিলি, একটা মেয়ের অ্যারাইভাল কিন্তু একই নয়। খুব কিছু মুষ্টিমেয় কিছু মানুষ আছেন, আমি শুনেছিলাম আমার মায়ের বাবা, আমার নানা, উনি বলেছিলেন আমার ঘরে লক্ষ্মী এসছে। ওনারা যদি ওই যুগে আমার মায়ের জন্মতে এটা বলে থাকেন, আমার ঘরে আজকে লক্ষ্মী এসছে, আমি ভীষণ প্রাউড। আজকের বাবারা কেন একটা মেয়ে হলে তার মুখটা না দেখে চলে যাচ্ছেন? আমার কাছে এসছে এরকম কেস, যে তোর বাবা তোর চেহারাটাও দেখেনি, কারণ তুই 4র্থ নাম্বার মেয়ে হয়েছিস, বাবা কিন্তু বাসা থেকে চলে গেছে। আমি এই প্রশ্নটা আসলে লিমাপাকেও করতে চাই। আপনি কি কোনো কারণে মনে করেন মেয়ে হওয়ার কারণে আপনার কোনো অগ্রগতি, অগ্রযাত্রা, উন্নয়ন সেগুলি বন্ধ ছিল? না, আমার মা ভীষণ, কারণ আমার মা ঘরের লক্ষ্মী হয়ে এসেছিলেন। আমার মা ভীষণ ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড ছিলেন। যেই মা শেখাচ্ছেন তোমার নিঃশ্বাসও যেন শুনতে না পায়, ওই মার তুলনায় আমার মা কিন্তু একই যুগের মা ছিলেন। আমার মা কিন্তু অনেক আধুনিক ছিলেন, যার জন্য আমি কিন্তু সেই আধুনিকতাটা নিয়েছি মায়ের কাছ থেকে। আমার হাজবেন্ড আমাকে অনেকটা এরকম বিরূপ রাষ্ট্র সমাজ থাকলেও পরিবার আসলে অনেকই সাহায্য করতে পারে। পরিবার সাহায্য করতে পারে, কিন্তু পরে গিয়ে রাষ্ট্রের কাছে কিন্তু আমরা হেরে যাচ্ছি, সমাজের কাছে। আপনি হারেন নাই তো? আমি আমার কথা বলছি, আপনারটা এক্সেপশনাল না। আমি তো রাষ্ট্রের কোনো কাজ করছি না, আমি তো আমার জায়গায় বসে। কিন্তু রাষ্ট্রে কাজ করতে হলে হেরে যাওয়ার সম্ভাবনা থাকে রাষ্ট্রের কাছে, সেখানে একটা অবশ্যই। আমি একটু লিমাপার কাছে জানতে চাইবো যে লিমাপা, আপনিও কি এরকম মনে করেন যে মানে আপনি মেয়ে হওয়ার কারণে
আপনাকে কোনো কিছু আপোষ করতে হয়েছে, মেনে নিতে হয়েছে? আমি তো কোনো দ্বীপে বসবাস করি না, সমাজের মধ্যেই বসবাস করি এবং আমাদের রাষ্ট্র যে পুরুষতান্ত্রিক সমাজ সেই সমাজের মধ্যে বসবাস করি। ফলে আমার বেড়ে ওঠা আমার পরিবারের মধ্যে, পরিবারের পরে স্কুল, বিশ্ববিদ্যালয় এবং আমার কর্মক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আসলে এই প্রশ্নকে মোকাবেলা করেই আসলে এগোতে হয়েছে। এবং নারী হিসাবে যে কোনো কাজ করতে গেলে আরেক দফা প্রমাণ করতে হয়েছে আমি কাজটা পারি কিনা। আবার অনেক সময় এটাও শুনতে হয়েছে যদি কোনো কাজ পারি সেটা সুযোগ পেয়েছি, কোনো কাজ না পারি তাহলে আমি দুর্বল, মানে পারাটাও হচ্ছে দুর্বলতা, না পারাটাও দুর্বলতা। ফলে এই জিনিসগুলো মোকাবেলা করে আসতে হচ্ছে। আপনি যেটা মাতা বাপাকে বলছিলেন যে সম্পত্তি আইন বা অন্যান্য বিষয়গুলো কোন দিক, সেটাতে আমি একটু যোগ করি আপনার সাথে। যেমন রাষ্ট্র আসলে কিভাবে নারীকে দেখে, আমরা যদি সংবিধানের দিকে তাকাই সেখানে বলা আছে যে নারী পুরুষ সবাই সমান, কিন্তু আইনের দিকে গিয়ে দেখা যাবে যে আসলে মানে রাষ্ট্র নারীকে পূর্ণ নাগরিক হিসেবে দেখছে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। সম্পত্তিতে সমান অধিকার নাই মুসলিম লতে, হিন্দু লতে সম্পত্তিতে অধিকারই নাই নারীর। তারপরে ধরেন বিবাহ বিচ্ছেদে নারী বিচ্ছেদের জায়গায় পুরুষ এখন স্বাক্ষর করে দিলে তারপরে সে দিতে পারে, এবং অভিভাবকত্বের যে জায়গাটা সেখানেও নারী একটা কেয়ারটেকারের মতো থাকে, নারী তার সন্তানের অভিভাবক পর্যন্ত হতে পারে না। তো এই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু আমাদের নারীরা কাজ করছে। এখন আপনি যদি বলেন যে পাখাটা কেটে দিলাম তারপরে বললেন যে উড়াল দাও, আপনি যেটা বললেন আর কি হিল পরে হাঁটে, তো সমাজ আমাকে যদি ওইভাবে তৈরি করে তাহলে আমি চাইলে তো সমানভাবে দৌড়াতে পারবো না। কিন্তু সেই জিনিসগুলো আমার মনে হয় আজকের সময় নারীরা অনেক কাজের মধ্যে এসছে, অনেক রকম অর্থনৈতিক কাজে যুক্ত হচ্ছে, পেশায় যুক্ত হচ্ছে, শ্রমিক মধ্যবিত্ত উভয় নারী, ফলে তারা এই জিনিসগুলোকে মোকাবেলা করছে। ওই প্রশ্নটা আবার করতে চাইছিলাম যে আপনার বেড়ে ওঠার ক্ষেত্রে আপনি একটু প্রেক্ষাপট বর্ণনা করলেন, আপনি মনে করেন কিনা যে আপনি আসলে পুরুষ হলে অনেকগুলি কাজ ভালো করে করতে পারতেন, বা আপনি পুরুষ হতে চেয়েছেন কিনা কোনো সময়? আরেকটি বিষয় হচ্ছে পুরুষ নারীকে শত্রু হিসেবে দেখে না পুরুষ নারীকে আসলে দুর্বল কোনো কিছু যাকে প্রোটেক্ট করতে হবে, যেটি আপা বলছিলেন নগণ্য হিসেবে দেখে, আপনি কোনটিকে বলবেন? আমি যেটা মনে করি পুরুষতান্ত্রিক সমাজের সুবিধাভোগী হচ্ছে পুরুষ, কিন্তু পুরুষ আমার শত্রু সেটা আমি কখনো মনে করি না, কারণ সমাজটা তো নারী এবং পুরুষ উভয়ের। ফলে সেই আমরা যদি বদল নারীকে শত্রু হিসেবে দেখি না, আপনি শত্রুতাটা অনুভব করেন সেটা পুরুষ যখন সুবিধা পায় সমাজ থেকে এবং সে যখন নিজেকে ক্ষমতাবান মনে করে সমাজ এবং রাষ্ট্রের, সে কারণে সে সেই জায়গাটা মনে করে, আমি মনে করি। কিন্তু সেটা একটা লড়াইয়ের ব্যাপার। এবং আপনি যেটা বলছিলেন আমার ব্যক্তিগত জায়গা থেকে, সেটাও আমি তো বললাম যে এটা আসলে একেবারে পরিবার থেকে শুরু করে প্রতিটা সময় এটা মোকাবেলা করতে হয়েছে। লিমা আপা, আপনাকে ধন্যবাদ। আমাদের মেহের আফরোজ চুমকি, মাননীয় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আমাদের মধ্যে এসে পড়েছেন। চুমকি আপা, আপনাকে ধন্যবাদ। আপনি জটে ছিলেন, আমরা অপেক্ষা করছিলাম আপনার জন্য, কিন্তু আমরা আলোচনা চালিয়ে গেছি। আপনি আসার পরে যে প্রশ্নটা করতেই হচ্ছে 8 মার্চকে সামনে রেখে, যে অপ্রাপ্তবয়স্কদের বিয়ের সুযোগ রেখে সদ্য প্রণীত বাল্য বিবাহ নিরোধ আইন, যেটা নিয়ে আপনি অনেকবার কথা বলেছেন, আবারও একটু জানতে চাই, এতে কি মেয়েদের আরেকটু নির্যাতিত করার সুযোগ দিয়ে দেওয়া হলো কিনা? বিশেষ করে ওই সময়টা আমার একদমই, ওই ব্যাপারটি আমার একদমই পছন্দ হয় না। যদি বিয়ে দিয়ে দিতে হয়, অভিভাবকরা যদি ঠিক করেন, যদি আদালত বলে, এবং যে তার সাথে এত বড় একটা অন্যায় করেছে তার ব্যাপারটিও যখন আলোচনায় চলে আসে। জি, আন্তর্জাতিক নারী দিবস নিঃসন্দেহে এই দিনটিকে আমরা স্পেশাল ভাবে দেখছি, বিশেষ করে প্রতি বছরই আমরা স্পেশাল ভাবে দেখছি, যার কারণে বিভিন্ন অনুষ্ঠান একটু দেরি হয়ে গেল আপনাদের এখানে আসতে। তো যে বিষয়টি আপনারা বলছেন যে বাল্য বিয়ে, হ্যাঁ, আমাদের নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন মডেল। আমরা যেই জিনিসগুলো স্বপ্নে দেখতাম সেটা এখন বাস্তব রূপ দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। তারপরেও আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে তার মধ্যে একটি হলো গিয়ে নারীর প্রতি সহিংসতা এবং আরেকটি হলো বাল্য বিয়ে, যেখানে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি। এবং দীর্ঘ পুরাতন একটি আইন ছিল 1929-এ, এবং সেই 88 ইয়ার্স পরে আমরা নতুন একটি আইন করতে চাচ্ছি। এবং এই এত দীর্ঘ সময়ের মধ্যে কিন্তু সমাজের এই যে সমস্যা বাল্য বিয়ে, এটাকে আমরা কাটিয়ে উঠতে পারিনি। এবার যে আইনটি করেছি, আমার কাছে সবচাইতেই যে বিষয়টি একটু আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলবো যে আমার কাছেও মনে হচ্ছে যে ধারাটা নিয়ে যতটা কথা বলা হচ্ছে, আমরা বিয়ের অন্যান্য ধারাগুলোতে ওই তো বিশেষ বিধানটি নিয়ে যত কথা বলা হচ্ছে, অন্যান্যগুলো ধারাগুলোতে আমরা কি দিয়েছি সেটা কিন্তু সেভাবে কিছুই বলা হচ্ছে না। প্লাস আমরা বিয়ের বয়স কত রেখেছি সেটাও বলা হচ্ছে না। কিছুক্ষণ আগেও আরেকটি চ্যানেলে আমি গেছি, অনেকে প্রশ্ন করে বসে যে আপনারা কি 15 করলেন না 16 করলেন। আমি বললাম যে 15-16 কোথায় করেছি আমরা? আপনারা যে বারবার বিশেষ বিধান নিয়ে যত কথা বললেন,
একবার করেও যদি আমি একটু এটা নিয়ে এসেছি, আমি একটু বলছি আমাদের আইনের বিষয়টি। আপনার এখানে পরিষ্কারভাবে আমরা লিখে দিয়েছি যে মেয়েদের বয়স 18 এবং 18-র নিচে বিয়ে নয়, এবং ছেলেদের 21-এর নিচে বিয়ে নয়, এবং আইনত দণ্ডনীয়, এবং আগের যে আইনটি ছিল তার চাইতে অনেক কঠিন আইন এবার করা হয়েছে। একেবারে 2 বছরের কারাদণ্ড, তারপরে অর্থদণ্ড 50,000 টাকা, যেটা আগে মাত্র 1 মাস ছিল এবং একেবারেই কম ছিল। এবং বিশেষ বিধানের যে বিষয়টি, আমি আবারও বিধানটি একটু পড়ে শোনাতে চাই, যেটা হয়তো আপনাদের ভালো লাগছে না বা আপনারা মনে করছেন যে এই বিধানটি দিয়ে আমরা একটা সুযোগ করে দিচ্ছি কিনা। সমাজকে আমরা 88 ইয়ার্সে আমরা বাল্য বিয়ে বন্ধ করতে পারিনি। আমি কি কালকেই এই আইনটা করে, আমাদের দেশে অনেক আইন আছে, আইনটা করেই কি আমরা বাস্তবায়ন করে পরের দিনই সবকিছু বন্ধ করতে পারবো? পারবো না। আমাকে সমাজের অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলোকে আমি যদি চিহ্নিত করে সমাধান না করি, আর আমি যদি চাপিয়ে দিলে কি সমাজের আরো অনেক অনেক সমস্যা নতুন নতুন আসবে। আমরা তার অর্থ এই না যে আমরা তাদের সুযোগ করে দিচ্ছি। বাট আপনি একটু দেখেন, আমার 19 বিশেষ বিধান ধারায় এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, বিধি দ্বারা নির্ধারিত কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্কের সর্বোত্তম স্বার্থে, তাদের স্বার্থের কথা বলা হয়েছে, এবং বিধি দ্বারা নির্ধারিত কথা বলা হয়েছে, এবং আদালতের নির্দেশ থাকতে হবে। আদালতের নির্দেশ এবং পিতা মাতা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে বিধি দ্বারা নির্ধারিত, আবারও বলা হয়েছে বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া দিয়ে যেতে হবে। অনুসরণ ক্রমে বিবাহ সম্পাদিত হইলে উহা এই আইনের অধীন অপরাধ হইবে না। আচ্ছা, আমি আরেকটা সেকেন্ড বলে নেই। আমি এই যে এইটার মধ্যে, এটা আপনি একটা জিনিস দেখেন যে বিয়েটা হচ্ছে কাদের মধ্যে? যাদের দারিদ্রতা, যাদের কম, যাদের শিক্ষার হার কম, যারা অনেক ক্ষেত্রে সচেতন না, কিংবা যারা মেয়েদেরকে নিয়ে সিকিউর ফিল করছে না, এইসব জায়গায়। এবং আরো বেশি হচ্ছে কোন কোন জায়গায়? রিমোট এলাকাগুলো, যেমন হাওড় এলাকা, চর এলাকা, পাহাড়ি অঞ্চল এলাকা, এইসব জায়গায় হচ্ছে। কিন্তু আমাদের শিক্ষিত পরিবারগুলোতে যে বিয়ে কমেছে, এটাকে আমরা আইন করে ধমক দিয়ে কিন্তু কমাইনি, তাদের সচেতনতা এনে আমরা কিন্তু সরকারের জায়গায় বলেন, বিভিন্ন সংস্থার জায়গায় বলেন, এই কাজগুলো আমরা ব্যাপকভাবে করে যাচ্ছি। এবং এই ধারাটি রাখা হয়েছে সমাজে অনেক সময় এমন কোনো জটিলতা আর থাকতে পারে, যারা মাঠ পর্যায়ে কাজ করে আমি মনে করি তারা জানেন এমন কঠিন কাজ হতে পারে যেটার সমাধানের জন্য একটা পথ বাতলিয়ে দিতেই হয়, উপায় নেই। এবং আমরা সেটা বিধির মধ্যে দিব, এবং বিধিতে দিয়ে আপনারা বুঝতে পারবেন। আমরা একটা বিরতি নিব। আমার প্রশ্নটি সরল, যাদের কথা আমরা বলছি সে যেরকমই হোক, যত প্রান্তিক জনগোষ্ঠী হোক না কেন, তাকে আমরা প্রোটেক্ট করতে পারছি না, কারণ তার জন্য এরকম একটা অবস্থা সৃষ্টি হচ্ছে যার একটা সর্বোত্তম অবস্থা লাগে। তাকে আমরা এরকম একটা প্রোটেকশন দিতে পারতেছি না। কিন্তু আপনি দেখেন যে তাকে আমরা প্রোটেকশন দিতে পারতেছি না, এবং এই আইনের অন্যরকম ব্যবহার করে যে তাকে বিয়ে দেওয়া হবে না, সেইটা প্রোটেকশন আমরা কেমনে দিব? না, অন্য আইনের আইন যে আইন, আমি তো তাকে প্রোটেকশন দিতে পারি নাই, আমি ধরে নিই আমি তাকে প্রোটেকশন দিতে পারি না, তাকে আমি তো রক্ষা করতে পারি নাই। এই আইন আপনি মেনে নিচ্ছেন? সরি আপা, আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমি সরাসরি বলি, আমরা একটি মেয়ে ধর্ষিতা হওয়ার থেকে তাকে বাঁচাতে পারি নাই, অপ্রাপ্ত বয়স্কে তার যৌন মিলন থেকে তাকে আমরা বাঁচাতে পারি নাই, তাকে আমরা একটা আইনের সুরক্ষা দিয়ে তাকে বাঁচাবো, সেটা আমরা কেন ভাবছি? আমি এখানে ধর্ষণের প্রসঙ্গ আনি নাই, আমি আনলাম, আপনি আনছেন। এই প্রসঙ্গগুলো কোনোভাবেই আমাদের আসছে না। দ্বিতীয়ত, সমাজে আপনি 18 বছরের নিচে ছেলে মেয়ের আপনি প্রেম ভালোবাসা বন্ধ করে দিবেন এমন কিন্তু হবে না। আমি বিয়ে বন্ধ করে দিতে চাই, প্রেম ভালোবাসা থাক। হ্যাঁ, বিয়ে বন্ধ করে, অফকোর্স আমরা তো সেখানেই যাচ্ছি, আমরা বিয়ে বন্ধ করে কোনোভাবেই বিয়ে হবে না, কিন্তু প্রেম ভালোবাসা তো বন্ধ করতে পারবো না, এবং তাদেরকে আমাদের সচেতন করতেও আমাদের কিছুটা সময় লাগবে। একটা আইন হয়েছে, আইনটা আমাদের কিন্তু টার্গেট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন গার্লস সামিটে, আমরা 2021-এর মধ্যে 15 বছরের নিচে বিয়ে একেবারে বন্ধ করব, এবং 2041-এর মধ্যে আমরা 18 বছরের নিচে বিয়ে বন্ধ করব। কিন্তু আমার মনে তার আগেই হয়ে যাবে, আমরা সচেতনতার জায়গাগুলোতে আমরা কাজ করে আমরাও সেইটাই আশা করব। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এই বিষয়ে ডক্টর মেহতাব খান এবং তাসলিমা আক্তারকে একটু শুনতে চাই। ডক্টর মেহতাব খান, আপনার বক্তব্য। হ্যাঁ, মানে বাল্য বিবাহের কথাটা তো, মানে এখানে আমি একটু ওনার যখন পড়ছিলেন আমি সেটা শুনছিলাম, এই বিশেষ প্রেক্ষাপটটা কিন্তু আমার কাছে পরিষ্কার হয়নি। এই বিশেষ প্রেক্ষাপট বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি, এটা আমার কাছে খুব মানে
একটা অস্পষ্টতা রয়ে গেছে। Okay. মানে এখানে আমাদের আরো স্পেসিফিসিটি থাকা দরকার ছিল। একটা আমার কাছে মনে হয় কি এটা এগুলো বিধিতে দিয়ে আসবে, কিন্তু বিধিতে আসবে এটা। হ্যাঁ বিধিতে আসলেও এইটার মানে এটা স্পেসিফিসিটি এখানেও থাকতে পারতো। প্রেক্ষাপট বলতে আমরা কি আইনে তো বোঝাচ্ছি? বিস্তারিত দেওয়া সম্ভব হয় না। তো যাই হোক, মানে এখানে হয় কি মানুষ না কোনটা তুলবে, কোনটা ইউজ করবে, কোনটাকে তার করার কাজে উপরে। লাগাবে, এইগুলো না একটু মানে এই ধরনের ইয়েগুলো মানে প্রতিবেদনগুলো বা প্রেজেন্টেশনগুলো একটু মানুষকে কিন্তু আরো সুবিধা নিতে অনেক সময় প্রলুব্ধ করে। আরেকটা জিনিস আমার কাছে যেটা খুব আলোচনায় আছে না, যে কাজীরা যেটা করছেন তারা কিন্তু বয়স কমিয়ে কিন্তু কম দেখিয়ে কিন্তু বিয়ে পড়াচ্ছে। এবার কিন্তু আইনে এটা এবং কঠোর এই কাজীদের ধারা আমরা দেওয়া কিন্তু হয়েছে। দেখিনি একটা কাজীরও কোনো ফাঁসিতে তাকে ঝুলতে হয়েছে। বা কোনো ফাঁসিতে ফাঁসিতে তার না। ঝোলার কথা না, আমি না। একটু বেশি বাড়িয়ে বললাম, কিন্তু আমাদের কথা হচ্ছে আইনে বিচার কিন্তু এটা কোথায়? এই আইনে কাজীদেরকে এটা চলে বিচার এসেছে। করা হয়েছে কখনো এবার আমরা নতুন দেখেছি? আইনে এবং কাজীদের- এরা নতুন আইনে কি এটা সুযোগ থাকছে? নতুন আইনে কাজীদের ব্যাপারটাকে খুবই কঠোর করা হয়েছে। তাদের লাইসেন্স বাতিল হয়ে যাবে ধরা পড়লেই যে তারা অন্যায় করছে। এবং আমাদের এতদিন কি যথেষ্ট আইন ছিল না, সেইভাবে ছিল না। এবং জন্ম নিবন্ধন যেটা, সেটাও একেবারে মানে আমরা কঠোরভাবে ম্যান্ডেটরি হিসাবে সেই জিনিসগুলো আসছে। ওকে না, আমার কাছে কাজে মনে এই হচ্ছে যে আইন জায়গাগুলোতে আসলে আইন সহজে বইয়ে কাজী অনেক কিন্তু থাকতে বিয়ে পারে, করতে আসবে কিন্তু না। আইনের প্রয়োগটা কিন্তু বাংলাদেশে এখনো Okay. অনেক দুর্বল জায়গা। এই জন্যই বলছি যে Okay, এই বিষয়ে মানসিকতার পরিবর্তনটাই তাসলিমা বড় আপনি- জিনিস। মানে রাষ্ট্রের দায়িত্ব তো প্রত্যেকের নিরাপত্তা দেওয়া, শিশুদের নিরাপত্তা দেওয়া। আমরা একটা বয়স নির্ধারণ করেছি যে 18-র নিচে যে সে প্রাপ্তবয়স্ক না। সে শিশু। ফলে এখন যেটা মেহতাব আপাও বললেন যে বিশেষ প্রেক্ষাপটটা কি বা সর্বোত্তম স্বার্থ কি, আপা চমকে আপার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি। আপা বলছিলেন যে বিশেষ কোনো জটিল অবস্থা বা কঠিন কাজ, মানে কঠিন কাজ মানে কি? ওই মেয়েটা ধর্ষিত হতে পারে বা যৌন নিপীড়নের শিকার হতে পারে, তারপরে প্রেম ভালোবাসা হতে পারে বা মানে নানান কিছু হতে পারে, এবং সেটার থেকে রাষ্ট্র যেহেতু তাকে রক্ষা করতে পারছে না, ফলে সেই জায়গাতে তাকে একটা বিয়ে পড়ায় দেওয়া একটা সমাধান। এবং সেই বিয়ের পড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে হচ্ছে অভিভাবক। যখন আমরা 18 বয়স নির্ধারণ করেছিলাম, কিন্তু আপা আসলে যদি আপনি ওই মানে ওই একটি মেয়ের কথা চিন্তা করেন, রাষ্ট্র আসলে কি করতে পারে, সমাধানটাই বা কি দিতে পারে? রাষ্ট্র নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে। রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে না এখন সব জায়গায়, যদি আমরা ধরে নেই, তো সেই ক্ষেত্রে কি করবে? এরকম ঘটনা যদি ঘটে যায়, পারবে না এই অবস্থা যদি হয়, আমার মনে হয় যে এটা তো আসলে রাষ্ট্রের নীতির দিক থেকে এক ধরনের পশ্চাৎপসরণ, এবং এই বিষয়ে আসলে নারী আন্দোলনে যারা আছে তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত। কারণ আমার নিরাপত্তা দিতে পারবে না রাষ্ট্র, তাহলে আমার যাওয়ার জায়গা কোথায়? আচ্ছা, তাই না? তাহলে আপনি মনে করছেন নিরাপত্তা বিষয়টা চুমকে এটা নিয়ে নিশ্চয়ই বলবেন। আমরা একটি প্রশ্ন করতে চাই। সরকারের সর্বশেষ জরিপ মতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হেল্পলাইন নম্বর যেটি 10921, বর্তমানে 109 সম্পর্কে জানেন মাত্র 2.4%। 2012 সালের জুন মাসে এই সেবা সরকার চালু করে। এই সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, আমরা কিন্তু এটা সবাই যেন জানতে পারি। এটা তো আমাদের দেশে জানেনি, যতই চেষ্টা করা হোক 100% মানুষের কাছে পৌঁছানোর জন্য, কিন্তু আমার মিডিয়ায় সবচাইতে বেশি ভালো মানে জায়গা। এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখন এবার আমাদের যে হেল্পলাইনটি আছে, সেই হেল্পলাইনের নাম্বারটি আমরা প্রতিটি বইয়ের পাতায় আমরা দিয়েছি, পিছনের পাতায় দিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা নারী দিবস আপনারা আগামীকালই নাকি হয়ে গেল, না হয়নি, আগামীকাল নারী দিবস, তো সেই ক্ষেত্রে আমরা নারী দিবসে আমরা এই হেল্পলাইনের নাম্বারটি আরো ছোট করে ফেলছি, সেটা আমরা ডিক্লেয়ার করব। আরেকটি জরিপের কথা একটু আপা একসাথে বলে নেই, যে স্বামী নির্যাতনের শিকার হলো, যেটি ডক্টর মেহতাব খান শুরুতেই বলছিলেন, তাসলিমা এটা নিয়ে একটু আলোচনা করেছেন, যে স্বামী নির্যাতনের শিকার হলো 72.7% নারী। তাদের উপর নির্যাতনের কথা কখনোই অন্যদের জানাননি। সেগুলি শোনার কোন রকম কোন উদ্যোগ আপনারা নিচ্ছেন কিনা? এটা হয়েছে বিভিন্নভাবে এই জরিপগুলো হয়। আসলে জরিপগুলো যে কোন শ্রেণীর মধ্যে হয়, কি ধরনের বিষয়গুলো নিয়ে অনেক সময় তো বোঝাটা কঠিন হয়ে যায়। তবে আপনার নারীরা বিভিন্নভাবে শুধু শারীরিক নির্যাতনটাই বড় নির্যাতন নয়, মানসিক নির্যাতনও অনেক নারীদের হয়। এটার পার্সেন্টেজের ব্যাপারে হয়তো বিভিন্ন ধাপ থাকে। যেমন আমিও পড়েছি কি কারণে, দেখেছি যে বাপের বাড়ি যেতে দেয় না। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, যে সেই মেয়েটার যদি নিজের অর্থ থাকতো, তার যদি শিক্ষা থাকতো, তার কিন্তু বাপের বাড়ি যাওয়ার জন্য হাজবেন্ডের কাছে মাসের পর মাস তার মানে প্রত্যাশায় বসে থাকতে হয় না। তাহলে আমাদের ওই জায়গাগুলোতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা যতই হাহুতাশ করি না কেন, আমি কিন্তু এই নারী দিবসে হাহুতাশের পক্ষে নাই। আমরা মনে করি যে না, আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা মূল ট্র্যাকে আমরা চলে এসেছি, আমাদের নেতৃত্ব সঠিক আছে। এখন আমাদের মানসিকতা পরিবর্তন করতে হলে আমাদের প্রতিটি পরিবারে আমাদের এই পরিবর্তনগুলো আনতে হবে।
এবং আমাদের শিক্ষার হার বৃদ্ধির জন্য সরকার যে কাজগুলো করছে, চলমান কাজগুলো আরো গতিশীল করতে হবে আমাদের। এইভাবেই আমরা আস্তে আস্তে মানসিকতাগুলো পরিবর্তন আনতে পারবো। তা না হলে আপনার ওই যেটা নির্যাতন হবে, আপনার যা সবল সবসময় দুর্বলকে আঘাতের কথা চেষ্টা করবে, সবসময় সেখানে একটা ক্ষমতার শক্তি দেখানোর চেষ্টা করেই যাবে। চুমকি আপার কথা থেকে আমার আবার একটু পুরনো প্রশ্ন একটু আসতে হচ্ছে প্রফেসর মেহতাব খানম, সেটি হচ্ছে যে অর্থায়ন বা অর্থনৈতিক উন্নয়ন নিঃসন্দেহে একটি বড় উপায় ক্ষমতায়নের জন্য, কিন্তু এই অর্থনৈতিক উন্নয়নের সাথে সামাজিক সংকটের সম্পর্কটি আপনি আসলে কিভাবে দেখেন নারীর ক্ষেত্রে, যে সেটি আমরা একটু শুনবো। তাসলিমা আক্তার আপনার কাছে শুনবো, আমরা একটু বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরলাম। আজকে বাংলাদেশে প্রফেসর মেহতাব খানম ক্ষমতায়নের জন্য অর্থনৈতিক উন্নয়ন, কিন্তু তার সাথে সামাজিক সংকটের যে ডান দিক সত্তাটা, সেটা একটু ওটা নিয়ে আমি একটু ছোট করে বলে আমি দুটো রেকমেন্ডেশন রাখতে চাচ্ছি, কারণ আমরা লাস্ট সেগমেন্টে আছি। একটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্সটা যখন আমার ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স হচ্ছে, ডেফিনেটলি আমার মননের মধ্যেও কিন্তু একটা স্বাধীন ভাবটা চলে আসে, কিন্তু আমরা হোঁচট খাচ্ছি সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে। আমি কিছু আগে বলেছি যে আমরা কি মেসেজ দিয়ে মেয়েদেরকে বড় করছি, সেখানটাতে কিন্তু সংকটটা তৈরি হয়ে যাচ্ছে, কাজে ওই জায়গাটাতে আমরা হোঁচট খাচ্ছি বারবার। ওখানে ইন্ডিপেন্ডেন্স, শুধু ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স আসলে আমাদের সমাধান নয়, সেখানে আরো অনেক বড় একটা পরিসরে কাজ করতে হবে। আমরা যেটা আগের সেগমেন্টে বলছিলাম যে কি করতে পারে রাষ্ট্র, আমার কাছে মনে হচ্ছে, আমি একটু জাস্ট আমার রেকমেন্ডেশন, তো রাষ্ট্র আমার কথা শুনবে এটা আমি ধরে নিয়ে বলছি না, আমি জাস্ট একটা আবেদন করে বলছি যে জিরো টলারেন্সের যে ব্যাপারটা, একটি মেয়ে যখন, যেটা আপা বলছিলেন যে মানসিকভাবে নির্যাতন হয়, ওর কিন্তু গায়ে কোনো চিহ্ন থাকে না, ও কি করে প্রমাণ করবে ও মানসিকভাবে নির্যাতিত হয়েছে? সেখানে কিন্তু আমাকে জিরো টলারেন্সের ব্যবস্থা করতে হবে। সেই আইনের অনেক মানে সেই আইনের সুবিধা অনেকে অন্যভাবে নিতে পারে, কিন্তু একটা সময় কিন্তু জিরো টলারেন্সের ব্যাপারে মানুষ কিন্তু সচেতন হবে। আমি মনে করি এই নারী নির্যাতনের ব্যাপারে জিরো টলারেন্সের চিন্তা করতে হবে আমাদের। তারা স্বামীর দ্বারা নির্যাতিত হচ্ছে, তারা বাবা মায়ের দ্বারাও নির্যাতিত হচ্ছে, এবং এই যে বাবা মার কাছে যখন শিশু নির্যাতিত হয়, একটি নারী শিশু হোক বা ছেলে শিশু হোক, এটার কিন্তু কোনো ব্যবস্থা আজ পর্যন্ত আমরা করিনি। বাবা মা মনে করেন আমার বাচ্চা, আমি যা খুশি তাই করতে পারি, আমি তাকে পিটাতে পারি, তাকে মেরে ফেলতে পারি, আমার হাতে সবকিছু রয়েছে, আমি তো বাবা মা। এখানেও এই নির্যাতনের ক্ষেত্রেও কিন্তু জিরো টলারেন্সের ব্যবস্থা করতে হবে, যেটা আমরা বাইরে দেখেছি ফোন করে জানাতে পারে বাচ্চারা, সেই ব্যবস্থা কিন্তু করতে হবে। আমি দেখেছি মেয়েরা অনেকভাবে নির্যাতিত হচ্ছে গৃহের অভ্যন্তরে। যেহেতু শারীরিক চিহ্নটাকে, যদি শারীরিকভাবে সে নির্যাতিত হয় একটি মেয়ে, সে কিন্তু এসে আমার কাছে বলে আমার খুব কষ্ট লেগেছে, আমি ছবিটা তুলে রাখিনি। কারণ আমি যদি আইনের আশ্রয় কখনো নিই, আমাকে কিন্তু ওই ছবিটা দেখাতে হবে যে আমি নির্যাতিত হয়েছি, এই দেখো আমার ছবির মধ্যে আছে, কিন্তু সেই ছবিটা তো ওই নির্যাতিত অবস্থায় মেয়েটি তোলার মনের অবস্থা থাকে না। কাজে মানসিক নির্যাতন তো দেখাই যায় না, শরীরের নির্যাতনের চিহ্নটাও যে তাকে রাখতে হচ্ছে, তাকেই সেটা সংরক্ষণ করতে হচ্ছে, এটাও একটা কষ্টের ব্যাপার সেখানটাতে। সেই জন্যই আমরা জিরো টলারেন্সের জায়গাতে যাওয়া ছাড়া আমি কোনো উপায় দেখছি না। আরেকটা রেকমেন্ডেশন আমি করব যে রাষ্ট্র আর কি করতে পারে। আমার কাছে মনে হচ্ছে যখন ব্যক্তিত্বটা গড়ে ওঠে, আমার মনে হয় আমরা যারা এটা নিয়ে কাজ করি, মনন নিয়ে কাজ করছি, আমাদের সাথে কিন্তু কোনো আলোচনা হয় না। যখন আইন হচ্ছে, নিয়ম কানুন হচ্ছে, আমরা যারা, আমি এক্সপার্ট বলবো না, আমাদের গবেষণা আছে, আমাদের অনেক দিনের অভিজ্ঞতা আছে, সেখান থেকে যদি আমাদের সাথে একটু আলোচনা করা হয়, তাহলে হয়তো আমরা কিছু রেকমেন্ডেশন রাখতে পারি। আমার কাছে যেটা খুব বেশি মনে হয়, ছেলেরা যখন বেড়ে উঠছে, যখন তার বয়স 7 বছরের মধ্যে কিন্তু তার ব্যক্তিত্বর গঠনটা হয়ে যাচ্ছে, সে কি ভাববে, কিভাবে ভাববে, আরেকটি মানুষকে কি দৃষ্টিতে দেখবে, এই গঠনের সময় ছোট্ট ছেলেদের নিয়ে কিন্তু তার মননের মধ্যে কাজ করার অনেক বিষয় আছে। প্রফেসর মেহতাব খানমের ওই প্রসঙ্গে যদি তাসলিমা আক্তার আপনি বলেন, আমার একটি প্রশ্ন আছে যে নারীদের ক্ষমতায়ন আসলে আমরা চাই কিনা, মানে সমাজ, নারী এবং পুরুষ উভয়েরই ক্ষমতা চাই আমরা। আর যেটা নারীদের আলাদা করে কোনো ক্ষমতায়ন চাই কিনা, যাতে তারা পুরুষের সমান হয় বা ক্ষমতাহীন অবস্থায় আছে এবং মানুষ হিসেবে, নাগরিক হিসেবে তাদের মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। বেশিরভাগ আমাদের সমাজটাই তো এখন পুরুষ শাসিত, ফলে পুরুষরাও চাইছে বা এই সমাজ চাইছে, এটা আমরা এখনই বলতে পারছি না। কিন্তু আমার মনে হয় যেটা আপনি বলছিলেন যে রাষ্ট্র যদি নিরাপত্তা না দিতে পারে তখন কি হবে, আমার মনে হয় রাষ্ট্র নিরাপত্তা না দিতে পারলে দুনিয়ার ইতিহাসেই দেখা গেছে আন্দোলন ছাড়া রাষ্ট্র কোনো কিছুতে নড়চড় করে না। ফলে নারীদের আরো শক্তিশালী, সংগঠিত হওয়া এটা ভীষণ জরুরি আমার কাছে মনে হয়। অর্থনৈতিক বিষয়ে যে কথাটা আপনি বলছিলেন, নারীরা এখন অর্থনৈতিক কাজে যুক্ত হওয়ার ফলে যেটা হয়েছে যে এখন নারীর স্বর কিন্তু আগের থেকে অনেক বেশি শোনা যাচ্ছে, কারণ সে বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে। ফলে ঘরে এসে
তার দেনা পাওনাটা নিয়ে আরো বেশি কথা হচ্ছে, কারণ পুরুষ সদস্য তার পরিবারে সেও আয় করছে এবং তিনিও আয় করছেন, ফলে এই প্রসঙ্গটা আসছে। কিন্তু আমরা 19 শতাব্দীতে যেটা 19 শতকে যে কথাটা শুনেছিলাম যে নারীর পরিচয় হচ্ছে মা, নারীর ঠিকানা হচ্ছে উনুন, আজ পর্যন্ত কিন্তু সেই জায়গা থেকে আমরা খুব সরে আসতে পারিনি। যে এই নারী এখন অনেক বেশি দৃশ্যমান, অনেক বেশি পেশায় যুক্ত হচ্ছে, কারখানায় কাজ করছে, মিডিয়ায় কাজ করছে, সেই নারীকে কিন্তু ঘরে এসে তার সংসার সামলাতে হচ্ছে। আপা চুমকি আপা যেটা বলতেন সংসারটাকে পাল্টাতে হবে, আমিও মনে করি সংসারের ধরনটাকে পাল্টাতে হবে এবং গার্হস্থ শ্রমের যে বোঝা নারীর উপরে রাষ্ট্র চাপিয়ে দিচ্ছে মায়ের নামে, স্ত্রী জাতির নামে, এই অবসরটা যদি নারী পেতেন, সমাজের মধ্যে যদি পর্যাপ্ত ডে কেয়ার থাকতো, তাহলে আমরা হয়তো আরো অনেক বেশি নেতৃত্ব দেখতে পেতাম, অনেক বেশি ইতিহাসবিদ, অর্থনীতিবিদ দেখতে পেতাম। কিন্তু বাজার ঠিক করে দেয় না যে আসলে এটা তার রাষ্ট্র কি ঠিক করবে। ডে কেয়ারে যদি সেই বাজার থাকতো, বাজার তো হতোই। বাজার তো আসলে বাজার তো মননে থাকে, যত না রাষ্ট্রে থাকে মননে থাকে, মানে ও যদি চাহিদা অনুভব করতো, যেভাবে গঠিত হয় বাজার সেভাবে আমাদেরকে রাষ্ট্র কি ও তো মনন গঠন করে দিতে পারে? অবশ্যই রাষ্ট্র মনন গঠন করে, কারণ মনন আমার যে চিন্তা জগৎ সেটা তো আমি আমার স্কুল থেকে, আমার পাঠ্য বই থেকে, আমার মিডিয়া থেকে, চারপাশ থেকে পাই, সেগুলো তো রাষ্ট্র দ্বারাই। আমি আসলে আপা কিছু বলবেন? আমি আসলে আপা আপনি শুরু করার আগে আমি শুধু প্রশ্ন বলি যে পাঠ্যসূচি এবং পাঠ্যক্রমের মধ্যে এই নারীদের অধিকার, নারীদের সমতা, এই বিষয়গুলি আপনি দেখেন কিনা, আপনি সন্তুষ্ট কিনা? আমরা পাঠ্যক্রম নিয়ে যদি আমি এটা আগে একটু আপা বলছিলেন, তো ওটাকে আমি একটু যুক্ত করে বলতে চাই, ডে কেয়ার সেন্টার সংক্রান্ত বিষয়ে বলছে। এমন একটা সময় ছিল বাংলাদেশে ডে কেয়ার শব্দটি কেউ উচ্চারণ করার কথা প্রয়োজন মনে করেনি, এখন কিন্তু এটা মনে করা হচ্ছে, কারণ ওয়ার্কিং উইমেনের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। মেয়েরা ঘর এবং বাহিরেও মেয়েদের কাজের বিভিন্ন জায়গাগুলো পাচ্ছে। আর সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু বসে নেই, আমাদের মন্ত্রণালয়ে ইতিমধ্যে 96টি ডে কেয়ার সেন্টার আমরা কমপ্লিট করেছি, আরও আমরা কিছু করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি আপনার প্রাইভেট সেক্টরগুলোকেও কিন্তু আমরা উৎসাহিত করছি এবং আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের সাথেও আলোচনা করেছি, যেটা ম্যান্ডেটরি করতে হবে। নতুন যে ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে বা আগেও যেগুলো হয়েছে সেখানের জন্য মহিলাদের জন্য এই সুযোগটা দেওয়া হয়। বিশেষ করে গার্মেন্ট সেক্টরে এত মেয়েরা কাজ করে, তাদের শিশুটার যদি সুরক্ষা না দিতে পারি তাহলে আমাদের আরেকটি প্রজন্ম কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা চাকরি করছে ঠিক, এটা হলো একটা বিষয়। দ্বিতীয়, আপনি বলেছিলেন যে বইয়ের ব্যাপারটি, আসলে বিষয়টি হলো এমনই যে আমাদের দেশে শিশুর সংখ্যা অনেক উন্নত দেশের তুলনায় অনেক অনেক বেশি, এবং শুধু উন্নত দেশ বলবো না, আরো বিভিন্ন আমাদের দেশের তুলনায় আমাদের শিশুর সংখ্যা বেশি। এবং এই শিশুই আমাদের সম্পদের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আমাদের শিশুদের চাইল্ডহুড এডুকেশন বলতে যেটা বোঝায়, সেইটার ব্যাপারে আমাদের খুবই সিরিয়াস হওয়া উচিত, যেটা আমরা ইতিমধ্যে শুরু করেছি। এবং এখানে আপনার বইয়ের ভিতরে যেই বিষয়গুলো আছে, যেটুকু আছে সেটুকু থাকতে পারে, কিন্তু বইই নয়, বইয়ের বাইরেও কিন্তু আমরা ছোটবেলায় অনেক ছড়ার বই, অনেক কিছু আমরা পড়েছি। অভিভাবকরা আমাদের শুয়ে শুয়ে ছড়াগুলো শোনাতো, এখন কি অভিভাবকরা সেই ধরনের কিছু করে কিনা সন্দেহ। কিন্তু আমাদের অভিভাবকরা তো আমাদেরকে এক রাজার দুই রানী, একটা ভালো একটা খারাপ, এই জাতীয় গল্প শোনাতো। আচ্ছা, সব রকমই শোনাতো, শুধু এইরকম গল্পই শোনাতো না। আবার 10 মিলে করি কাজ, হাড়ি জিতি নাহিলাজ, কিংবা একজনের সাথে আরেকজনের ভালো সম্পর্ক, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। আমাদের গার্ডিয়ানরা জেন্ডার ইকুইটির ক্ষেত্রে তো অত সচেতন ছিলেন না। আসলে তারা সচেতন ছিলেন না, কিন্তু তাদের মধ্যে মানবিক বিষয়গুলো ছিল এবং মানবিক কাজগুলো কিন্তু করতো। আমি এক্সাম্পল হিসেবে বলবো, অনেক আগে কিন্তু 12 বছর 13 বছরে মেয়েদের বিয়ে হয়ে যেত, কিন্তু দেখা যেত যে স্বামীরা হয়তো তারা অনেক নির্যাতিত হতো। আবার এমনও দেখা গেছে যে স্বামী অনেক শিক্ষিত, কিন্তু স্ত্রী হয়তো শিক্ষা নাই সেই সময়ের, তাকে সম্মান করে আপনি বলে শ্রদ্ধা করে কথাবার্তা বলতো। কিছুটা ছিল, কারণ 91টি পরিবার। আপনি কি আমাকে দ্বিতীয় বিবাহ করার অনুমতি দিবেন? হ্যাঁ, এরকমও ছিল হয়তো, এরকম ঠিকই বলেছেন, আপনার কথার সাথে আমি একই মত। কিন্তু একটা 91টি পরিবারের মধ্যে এমনিতেই সবার সাথে চলে ফিরে অনেক কিছু তারা শিখতে পারতো। এখন হয় কি, এখন হয়েছে যে হয়তো আমাদের ব্যস্ততা বা কম্পিটিশনের যুগ চলে এসেছে, ছেলে কিভাবে ভালো রেজাল্ট করবে সেই নিয়ে বাবা খুবই ব্যস্ত হয়ে পড়েন, যার কারণে হয়তো অন্য জায়গাগুলোতে আর যাচ্ছে না। কিন্তু এইগুলো আমার মনে হয় অভিভাবকদেরকে
আরো বেশি সচেতন হয়ে দেশের আমাদের নারীরা একদম শেষ করে দিতে আপা 10 সেকেন্ড একটা বাক্য বলবেন কিনা? 10 সেকেন্ডে বলবো যে আমরা আপনার কাছ থেকে শুনছিলাম যে অভিভাবকরা শুধু পড়া করছেন, আমরা এখনো রত্নগর্ভা পুরস্কার দিচ্ছি যে ছেলে মেয়েটি সবচেয়ে ভালো রেজাল্ট করছে তার মাকে, তাই না? আমাদের রত্নগর্ভা হ্যাঁ, এই সেটা ঠিক পুরস্কারটা আছে। কিন্তু এই করতে হবে যে সেটার সাথে একটি ভালো মানবিকতাও মানুষ থাকতে আমরা হবে, আমরা হ্যাঁ। কিন্তু এখন পর্যন্ত একটি ভালো মানুষ বলতে কি হয়, কি বোঝায়, সেটাই বোধহয় আমার মনে হয় সেটাই পরিষ্কার না আমাদের কাছে। আমরা মেহের আফরোজ চুমকি, ডক্টর মেহতাব খানম এবং তাসলিমা আক্তার আপনাদের অনেক ধন্যবাদ দিতে চাই। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।